নমস্কার, আমি আচার্য পলাশ মায়াংতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই। মায়াংতন্ত্র যেখানে না বলে কিছু হয় না, যার জন্য সব তন্ত্র বারবার, মায়াংতন্ত্র একবার করতে গ্রহের প্রতিকার। আচার্য পলাশের মেটাল ট্যাবলেটে জুড়ি মেলা ভার। অবশ্যই এই মেটাল ট্যাবলেট ধারণ করার সঙ্গে সঙ্গে মানুষ সমস্যা মুক্ত হন। এই যে তারাপীঠ মহাশ্মশানে আমার মহাযজ্ঞ হয়, এই মহাযজ্ঞের যে ক্রিয়া থাকে, যে ধারণ ছাড়া প্রতিকার বলা হয়, যে ব্যক্তির ধারণ ছাড়া প্রতিকার করতে হবে। অনেকে এসে বলেন তার বাবা মা আমার সন্তানকে কিছু পড়ানো যাবে না। এই যজ্ঞে তার ছবি এবং নাম দিয়ে তার অশুভ জিনিসকে শরীর থেকে টেনে বার করা হয় এবং অটোমেটিক্যালি তার ধারণ ছাড়া প্রতিকারে ক্রিয়া করা হয়। ধারণ ছাড়া প্রতিকার মানে কোনো কিছু হাতে দিলাম আর বাড়িতে রেখে দিলেন, তা কিন্তু কিছু নয়। ধারণ ছাড়া প্রতিকার মানে তার ধারণ করতে হবে না, অথচ তার প্রতিকার পাবেন। এই যজ্ঞ ছাড়া, ধারণ ছাড়া প্রতিকার সম্ভবপর নয়। কেন? কারণ এই মায়াংতন্ত্রের যজ্ঞে এই যে সাকল্য থাকে, এই সাকল্য একটা পজিটিভনেস থাকে। গ্রহদোষ কাটানোর জন্য এক প্রকার সাকল্য, শত্রু নাশের জন্য এক প্রকার সাকল্য, বশীকরণের জন্য এক প্রকার সাকল্য, বাস্তুদোষ কাটানোর জন্য এক প্রকার সাকল্য। সুতরাং এই সাকল্যের প্রয়োগ থাকে এরকম যে সাকল্য প্রয়োগে সেই অদৃশ্য শক্তি যে ব্যক্তির নাম করে, যার ছবির ওপর এবং নাম দিয়ে ক্রিয়া হচ্ছে, সেই ব্যক্তির মঙ্গলের ক্রিয়া করবেন। এবং কারোর উপর যদি কোনো বাণ চালনা করা থাকে, অবশ্যই তাকে মুক্ত করা সম্ভব সেই বাণের হাত থেকে। 100% চ্যালেঞ্জ নেয় আচার্য পলাশ। কারণ সব তন্ত্র বারবার, মায়াংতন্ত্র একবার। কেউ যদি আপনাকে কালা জাদু করে ক্ষতি করে, কেউ যদি আপনাকে আদিবাসী তন্ত্র দ্বারা ক্ষতি করে, কেউ যদি মুসলিম তন্ত্র দ্বারা আপনাকে ক্ষতি করে, তাহলে এই মায়াংতন্ত্র হচ্ছে সর্বাপেক্ষা শক্তিশালী তন্ত্র, যার দ্বারা আপনাকে যে কোনো সমস্যা থেকে মুক্ত করা যাবে। এবং 100% প্রত্যেকটা ব্যক্তি আমার কাছে এসে উপকার পান। ভারতবর্ষের সাধক নিয়ে গ্লোব টিভির পর্দায় আগেও আমি আলোচনা করেছি, আজকের পর্ব তাই থাকবে। আজকে থাকবে শ্যামাচরণ লাহিড়ীর এপিসোড নাম্বার 4। এই ভারতবর্ষের সাধকদের সম্বন্ধে বাণী এবং তাদের জীবন কাহিনী গ্লোব টিভির পর্দায় আপনাদেরকে তুলে ধরছি। সকাল 11:40 আমার অনুষ্ঠান থাকে, আর বিকেল 5:55। এবং এই দুটো টাইমে ভারতবর্ষের সাধক নিয়ে আপনাদের সামনে আলোচনা করি। অর্থাৎ সাধকদের গুণের 50%, 50% গুণ যদি আমার মধ্যে না থাকে সাধনার, তবে আপনাদেরকে সাধকদের সম্বন্ধে এই বাণী পৌঁছে দিতে পারবো না। অবশ্যই তান্ত্রিক বলে যে কোনো হঠ যোগ সাধনা, এই যে যোগ সাধনার যে ঊর্জা শক্তিকে চুষে নিয়ে ক্রিয়া করা হয় যজ্ঞে, এবং সেগুলো আমাদের ভক্তদের মধ্যে বিলীন করে দিই। বিভিন্ন স্থান থেকে, বিভিন্ন মন্দির থেকে, বিভিন্ন মিশন থেকে ঊর্জা শক্তিকে চুষে নিতে হয়। তাই টেকনোলজি জানতে হবে। এই দেখতে পাচ্ছেন আমার যজ্ঞের ক্রিয়া, এই টেকনোলজি দিয়ে সেগুলোকে চুষে নেবার পর যজ্ঞ ক্রিয়ার মাধ্যমে সেই পজিটিভ এনার্জি এবং সমস্যা, কারোর অর্থের সমস্যা, সেই অর্থকে তাদের মধ্যে, ভক্তদের মধ্যে বিলীন করে দিতে হবে। ভক্তদের রোগ ব্যাধি বৃদ্ধি হচ্ছে, রোগ মুক্ত ঘটাতে হবে। এইভাবেই কাজ হয়। এবং কিভাবে বাণ চালনার কাজ হয় সেটা আপনারা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। কোন ব্যক্তির নাম করে পুতুলের ওপর প্রাণ প্রতিষ্ঠা করতে হয়, সেই ব্যক্তির নাম করে, এবং সেই ব্যক্তিকে কল্পনা করে তার ঊর্জা শক্তিকে চুষে নিয়ে ওই পুতুলের মধ্যে প্রবেশ করাতে হয়, যাতে তার প্রাণটা ক্ষণিকের জন্য এই পুতুলের মধ্যে আসে। এবং তারপর পুতুলের ওপর ক্রিয়া হয়, একে বলা হয় চালান ক্রিয়া। যেমন কেউ যদি চালান ক্রিয়া করে থাকে, তার থেকে মুক্ত যেমন আমি করতে পারি, সেরকম আমার ভক্তের যদি কেউ শত্রু হয়, তার উপর আবার চালান ক্রিয়া করতেও পারি। এই রকম চালানকে শনি চালান, রাহু চালান, তারপর ভেজা বান মারা, শুকনো বান মারা, জ্বালা বান ইত্যাদি মানুষের জীবনের সমস্যা তৈরি করে। মানুষের জীবনের সমস্যা একাধিক কারণে হয়। গ্রহগত কারণে হতে পারে, বাস্তুগত কারণে হতে পারে, আর তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষতি করলে হতে পারে। যদি বাস্তু এবং গ্রহ যদি ডিস্টার্ব থাকে, তাহলে তৃতীয় ব্যক্তির ক্ষতি 100% লাগবে। এবং প্রত্যেককে আমি এই ক্ষতির হাত থেকেই রক্ষা করি, কারণ আমার প্রেডিকশনটা এতখানি নির্ভুল হয় যে ড্যামেজটা কি কারণে হয়েছে, বাস্তুর কারণে না গ্রহগত কারণে না তৃতীয় ব্যক্তির ক্ষতি করা দ্বারা। এইটাকে বার করার সঙ্গে সঙ্গেই মানুষ সমস্যা মুক্ত হন।
তো যাই হোক, আজকের আমার এপিসোড শ্যামাচরণ লাহিড়ীর চতুর্থ পর্ব। লাহিড়ী মহাশয় যোগ সাধনার আচার্য রূপে পরিচিত। এই হঠ যোগ সাধনা কিন্তু সাধারণ মানুষের পক্ষে আয়ত্ত করা খুবই কঠিন, কারণ যোগ সাধনা করতে গেলে নিজের শরীরকে মেডিটেশনের রূপে পরিণত করতে হয়, নিজের আত্মাকে মনকে একটা স্থির জায়গায় নিয়ে আসতে হয়, তবে যোগ সাধনা করা যায়। লাহিড়ী মহাশয়ের গুরুদেব, পূর্বজন্মের যিনি গুরু, তো সেই যোগীবর এই মহাযোগীকে কেন্দ্র করে হিমাচল অঞ্চল ও সমগ্র উত্তর ভারতের বহু অলৌকিক কাহিনী প্রচলিত ছিল। বয়স 100 বৎসর অতিক্রান্ত হলেও যোগ বলে এই মহাত্মা স্থির যৌবন মূর্তি রক্ষা করতে সার্থক ছিলেন বা সমর্থ ছিলেন। ইনি হচ্ছেন শ্যামাচরণ লাহিড়ী মহাশয়ের পূর্বজন্মের গুরু এবং এই জন্মের পুনরায় দীক্ষিত গুরু। যোগেশ্বর মহাপুরুষ রূপে উচ্চকোটি সাধক সমাজে ছিল তার অসামান্য প্রতিষ্ঠা। সত্যি 100 বছর হওয়ার পরও তিনি যোগ সাধনার দ্বারা নিজেকে যৌবন করে রেখেছিলেন। এইকেই বলা হয় হঠ যোগ, যোগ সাধনা। এই যোগ সাধনা যে তান্ত্রিক জানবে, সেই তান্ত্রিকের কাছে যে কোনো সমস্যার সমাধান করতে একবারের বেশি 2 বার সময় লাগে না। অবশ্যই এই সাধক তান্ত্রিক যে কোনো কাজকে অসাধ্য করতে পারেন। লাহিড়ী মহাশয়ের গুরুর কৃপা লাভের মূলে প্রধানত ছিল তার পূর্বজন্মের সঞ্চিত সাধনা ও জন্মান্তরের অর্জিত মহাসম্পদ। প্রথম সাক্ষাতের পরের দিনই লাহিড়ী মহাশয় অফিসের কাজ সেরে রোজ উপস্থিত হতেন বাবাজির গুহায়। সারাদিন তার পবিত্র সঙ্গ লাভের পর দিনান্তে যোগীবরের দেওয়া যৎসামান্য আহার সেখানে বসে গ্রহণ করতেন। গুরু একদিন শ্যামাচরণকে বলেন, দীক্ষা বীজ রোপণ না করলে পরম প্রাপ্তি ঘটে না, এবার দীক্ষা নেবার সময় এসেছে। এটাই হচ্ছে কথা। আপনার দীক্ষা গুরু এক হতে পারে, আপনার দীক্ষা মন্ত্রের গুরু এক হতে পারে। পরবর্তীকালে যদি কাউকে মনে করেন আপনাকে সমস্যা মুক্ত করেছেন, তার থেকে যদি দীক্ষা নেন, অবশ্যই সেটা আপনার মত অনুসারে, তবে সেই বীজের ওপর কিন্তু আপনার প্রাধান্য শক্তি অনেক বেশি থাকবে পূর্বাপেক্ষা আগের গুরুর থেকে। অনেকে বলেন একবার তো দীক্ষা হয়ে গিয়ে দ্বিতীয়বার হয় না। হ্যালো, একবার দীক্ষা হয়ে গিয়ে দ্বিতীয়বার হয় না, এগুলো ভুল ধারণা। প্রথম দীক্ষার একটা স্তর আছে। আপনি সেই মন্ত্র জপ করতে করতে এমন একটা স্টেজে পৌঁছে যাবেন যে দ্বিতীয়বার কোন পুরুষ মহাপুরুষ এসে আপনাকে দীক্ষা দেবেন, তবে সেই শক্তি পরের স্টেজে। আপনি যদি আগের জিনিসটাকেই ধরে রাখেন, অবশ্যই একাধিক গুরু একাধিক মানুষের হতে পারে। যেমন একটা সংক্ষিপ্ত এক্সাম্পল দিচ্ছি। জয় মা তারা, একটু লাইনে থাকুন ভাই। যেমন ধরুন, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। যারা ক্রিকেট খেলেন বা ফুটবল খেলেন, তাদের ছোটবেলাকার একরকম কোচ থাকেন। ছোটর পর যখন আরেকটু বড় জায়গায় যান, তখন কিন্তু কোচ পরিবর্তন হয়। তারপরে আরো বড় জায়গায় গেলে কোচ পরিবর্তন হয়। কি যে প্লেয়ার, সে কি তার প্রথম কোচকে ভুলে যেতে পারে? নিশ্চয়ই নয়। দীক্ষার ক্ষেত্রেও তাই। প্রথম স্তরে যার কাছে দীক্ষা পেলেন, তাকেই যদি জীবনের ইয়েতে আঁকড়ে ধরেন, তাহলে মনে করবেন সেখান থেকে যদি মুক্তি না পেতে হয়, পরের কারুর কাছে সমাধানের জন্য যেতে হবে। সেই সমাধান ব্যক্তির সঙ্গে কোন রকম ভাবে যোগাযোগ যদি আপনার হয় এবং তার থেকে দীক্ষা লাভ হয়, সেই যে বীজ মন্ত্রের শক্তি থাকে, তার থেকে নেক্সট স্টেজে উতরানো যায়। নচেত সেই পুরনো জায়গায় ঘুরে ঘুরে আবার পৃথিবীতে ঘুরে আসতে হয়। যাই হোক, আমি কলার বন্ধুকে দেখে নিই, তারপর পরের অংশে আসছি। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? নিজের সম্বন্ধে জানবেন? বলুন মলয় বাবু, জন্ম তারিখ বলুন। 16/6/1986, 93, টাইমটা বলুন। দুপুর। জন্মস্থান কোথায়? বুধবার জন্মবার। আমি যেটা বুঝতে পারছি, আপনার মূলত কর্ম নিয়ে প্রশ্ন, তাই কি? কর্ম বা চাকরি নিয়ে প্রশ্ন আপনার?
আচ্ছা, আপনার যেটা দেখতে পাচ্ছি তুলা লগ্ন এবং মেষ রাশি, তাই তো? তুলা লগ্ন মেষ রাশি। তো তুলা লগ্ন মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এখানে বিবাহিত জীবন শুভকর হবে, কারণ সপ্তম ভাবে শুক্র রয়েছে, খারাপ কিছু নেই, এবং সপ্তম পতি একাদশে রয়েছে, দ্বাদশ ভাবে বৃহস্পতি রয়েছে, দ্বিতীয় ভাবে রাহু রয়েছে। এক্ষেত্রে ঝঞ্ঝাট ঝামেলার মধ্যে দিয়ে বিবাহিত জীবন কাটবে, তবে ভালো অপেক্ষাকৃত। কেমন? জয় মা তারা। তো যেখানে আমি এপিসোডটায় ছিলাম, গুরু একদিন শ্যামাচরণকে বলেন, দীক্ষা বীজ রোপণ না করলে পরম প্রাপ্তি ঘটে না। এই দীক্ষা বীজ, অনেকে মন্ত্র দেবেন, বিভিন্ন গুরুর নাম করে মন্ত্র হবে, এক অক্ষর বীজ। সুতরাং বীজের উপর নির্ভর করে আপনি গুরুর থেকে কটা বীজ মন্ত্র পেয়েছেন। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা, জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, এই যে বলে যাচ্ছেন, এর সঙ্গে যদি বীজ মন্ত্রকে যুক্ত করা যায়, তাহলে 100 বার এই নাম জপ করার পর একটা বীজে ওই নামের শক্তি আসবে। বীজ মন্ত্রের শক্তি এত শক্তিশালী যে শুধু বীজ মন্ত্র দিয়েই যে কোনো কাউকে কাজ করা যাবে। মনে রাখতে হবে, কাউকে শেষ করতে গেলে যে বীজে করা যাবে, আবার যাকে ভালো করতে গেলে উল্টো বীজে তার প্রয়োগ করতে হবে। যেন বীজ মন্ত্রের মাহাত্ম খুব রয়েছে। আপনি 1 অক্ষর বীজ পেয়েছেন কি 3 অক্ষর পেয়েছেন কি 5 অক্ষর পেয়েছেন কি 7 অক্ষর পেয়েছেন কি 9 অক্ষর পেয়েছেন, এই বীজ মন্ত্রের ওপর কিন্তু তারপর বাকি মন্ত্রগুলো অ্যাডিশনাল থাকে এই বীজ মন্ত্রের শক্তিকে আরো বৃদ্ধি করার জন্য। ওই জন্য গুরু দীক্ষার বীজ মন্ত্র খুবই এসেন্সিয়াল এবং প্রয়োজনীয়। তার থেকে আপনার জীবনের বাধাগুলো কাটে। ঈশ্বর কি করেন? ভিখারিকে রাজা করে দিতে আর রাজাকে ভিখারি করতে, এটা ঈশ্বরই পারেন। যাই হোক, তো যেখানে ছিল গুরু একদিন, যেখানে আমি ছিলাম সেখান দিয়ে বলছি, গুরু একদিন শ্যামাচরণকে বলেন, দীক্ষা বীজ রোপণ না করলে পরম প্রাপ্তি ঘটে না। এবার দীক্ষা নেবার সময় এসেছে। দিনক্ষণ স্থির করা হলো। দীক্ষার আগের দিন লাহিড়ী মহাশয়কে যোগীবর বলেন, ওই মাটির পাত্রে যা ঢাকা দেওয়া আছে তা পান করে ফেলো। লাহিড়ী মহাশয় দেখলেন তৈল জাতীয় কিছু পদার্থ আছে, গুরুর আদেশে তা পান করলেন। যোগীবর লাহিড়ী মহাশয়কে বলেন, এবার পাহাড়ের পাশে যে নদী আছে সেখানে পড়ে থাকো। নদী তীরে পৌঁছানোর পর শুরু হয় পেটের যন্ত্রণা লাহিড়ী মহাশয়, এবং তার সঙ্গে সঙ্গে বমি। তাহলে হঠাৎ বমন ও ভেদ অর্থাৎ পাতলা পটির জন্য তিনি নদী তটে শুয়ে থাকেন। এইবার কি হলো, আগে কলার বন্ধুকে দেখে নি। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আচ্ছা, টিভির ভলিউমটা মিউট করুন। টিভির ভলিউমটা মিউট করুন। বলুন, কি নাম আপনার? আপনার মেয়ে? আচ্ছা, আপনার নাম কি? আমার নাম বাসন্তী মজুমদার। আচ্ছা, সায়ন্তনীর জন্ম তারিখ বলুন। 8ই মার্চ। আমার নাম বাসন্তী মজুমদার। বারবার বলি টিভির ভলিউমটা মিউট করে আমার সাথে কথা বলুন। সেই ফিডব্যাক একটা আসে, যেটা আমি এখান দিয়ে বলবো সেটা পরে গিয়ে ইকো হবে টিভির ভলিউমটা খোলা থাকলে। অথচ আমাকে মিথ্যে কথা বললেন যে মিউট করে দিয়েছি। আমি তো সরাসরি অনুষ্ঠান, সারাদিনে আমার 11:40 5:55 অনুষ্ঠান থাকে গ্লোব টিভিতে, এবং আমি যে অনুষ্ঠান করি খুব 4-5 দিন হয়তো অনুষ্ঠান করতে পারলাম একটা টাইমে, এবং বাকিগুলো রিপিট টেলিকাস্ট চলে। সেই রিপিট টেলিকাস্টে নিজে গলাটা শুনে নেবেন। লাইভের সময় মিউট করে আমার সাথে কথা বলুন। যাই হোক, যোগীবর লাহিড়ী মহাশয়কে বলেন, এবার পাহাড়ের পাশে নদীর পাড়ে পড়ে থাকতে। এবার নদী তটে এসে তার ওই পেটের যন্ত্রণা, বমি এবং পাতলা পায়খানা হয়। তারপর খরস্রোতা নদী অর্থাৎ পাহাড়ে খরস্রোতা নদী হয়। আমাদের সমতলে যেমন সমতল নদী থাকে, সেরকম পাহাড়ে খরস্রোতা নদী অর্থাৎ পাহাড় থেকে উৎপন্ন হয়ে সে নদীর গতিবেগ থাকে অনেক বেশি। সেই খরস্রোতা নদীতে তিনি ভেসে গেলেন। শক্তি নেই শরীরে, কোন রকম চেষ্টা করে লাহিড়ী মহাশয় একটা প্রস্তর খণ্ড অর্থাৎ পাথর খণ্ড ধরে কোন রকম নদী তীরে উঠে নিজের টেন্টে গিয়ে পৌঁছলেন। ক্লান্ত শরীর নিয়ে পরের দিন পুনরায় সেই নীলগিরি পর্বত গুরুদেবের কাছে, ত্রম্বক বাবা তার গুরুদেবের কাছে গিয়ে উপস্থিত হলেন।
দেহখানি অনেক কষ্টে তিনি তার গুরুদেবের কাছ থেকে টেনে আনলেন। তিনি বাবাজির সহিত দেখা করতে গেলেন। বাবাজি বলেন, শ্যামাচরণ ভালোই হয়েছে, শরীরের যত ময়লা ছিল সব তোর বেরিয়ে গেল। অতঃপর বাবাজি লাহিড়ী মহাশয়কে, জয় মাতারা। জয় মাতারা। বলুন। আমি ওই মেয়ের জন্য জানতে চাই একটু আগেই তো আপনি ফোন করলেন, 8/3/1900। কথা বলতে পারিনি। আচ্ছা, 8/3/1993, তাই তো? হ্যাঁ। টাইমটা বলুন, সময়, জন্ম সময়। 8ই মার্চ। আপনি মনে হয় আমার কথাটা শুনতে পাচ্ছেন না, তাই তো? কি আশ্চর্য। তাহলে লাইনে কোনো গড়বড় হচ্ছে, আমি তো আপনার কথা পুরোপুরি শুনছি। আচ্ছা বলুন, এবার শুনছি কি বলেন। বলছি জন্ম তারিখের পর জন্ম সময়টা তো বলতে হবে। ও 10:40-এ। কোন 10:40? 8ই মার্চে 10:40-এ, শনিবার। আরে সারাদিনে 10:40 দুবার হয়, একটা সকালবেলা একটা রাত্রিবেলা। সকালে 10:40-এ হয়েছে। এইরকম কলার যদি পাওয়া যায় না, প্রোগ্রাম করার এনার্জিটাই নষ্ট হয়ে যায়। আর কন্ট্রোল রুম থেকে কেন যে এইসব ফোনগুলো দেয় আমি বুঝতে পারি না। আমি বুঝতে পারি না কন্ট্রোল রুমে কারা বসে রয়েছেন, এই ধরনের ফোনগুলো আপনারা দিয়ে যান। আচ্ছা ঠিক আছে, বলুন। প্রশ্ন করুন, কি প্রশ্ন? ওই মেয়েটার খুব কি অবস্থা হয়েছে? ওসব বলতে পারবো না, কি সমস্যা হয়েছে তার জন্য ফোন বলুন আমাকে। আর মেয়েটার যে শরীর খারাপ, তাই জন্য। শরীর খারাপ সেই জন্য ফোন করেছেন? মেয়ের কি মাথা গরম? না না, শরীর খারাপ, কদিন আগে হসপিটালে। বলছি মেয়ের কি মাথা গরম? না, মাথা গরম না। তাহলে হরোস্কোপ মিলছে না, ভুল হয়েছে ডেট অফ বার্থ। জয় মাতারা। এই ধরনের ফোন কন্ট্রোল রুম থেকে বলছি, যারা সংযত হয়ে বা একদম ধৈর্য নিয়ে যারা ডেট অফ বার্থ না বলতে পারবেন তাদের ফোনগুলো দেবেন না দয়া করে, প্রোগ্রামের টার্মস গুলো নষ্ট হয়ে যায়। যাই হোক, যখন প্রথমবার আপনারা লাইনটা ডিসকানেক্ট করে দিলেন, দ্বিতীয়বার দেওয়ার তো এই মহিলাকে কোনো উচিত ছিলই না লাইনটা, কারণ আমি বুঝতেই পড়েছিলাম যে এনার মধ্যে একটা নেগেটিভ এনার্জি তৈরি হয়েছে, ডেট অফ বার্থটাও ভুল হবে, লাইনটা অটোমেটিক্যালি কেটে গেল। যেখানে ছিলাম, অতঃপর বাবাজি, কারণ শ্যামাচরণ লাহিড়ী ক্লান্ত শরীর নিয়ে পরের দিন যখন দেখা করেন বাবাজির কাছে, তখন বাবাজি তাকে বলেন যে শরীরে যে ময়লা ছিল সেই ময়লাটা বেরিয়ে গেল। কারণ গুরু পরীক্ষা করলেন একই সাথে দুরকম। এই তৈল জাতীয় জিনিস গুরুর কথায় শিষ্য সেই সময় পান করে নিল। গুরু তাকে টেস্ট করে নিলেন যে শিষ্যের এই জন্মে তার প্রতি সেই ভক্তিটা আছে যে গুরুর দেওয়া জিনিস খেয়ে তার শরীর এতখানি অসুস্থ হলো, বমি পাতলা পায়খানা হওয়া সত্ত্বেও শ্যামাচরণ লাহিড়ী তার কাছে পৌঁছলেন। গুরু এইভাবে টেস্ট করে নেন কাউকে দীক্ষা দেওয়ার আগে, যে প্রপারলি এর শিষ্য হওয়ার উপযুক্ত কিনা, একে হঠযোগে পারদর্শিতা করা যায় কিনা। তো শ্যামাচরণ লাহিড়ী পৌঁছলেন, তাকে পুরি এবং হালুয়া খেতে দিলেন এবং বললেন আজ সন্ধ্যায় পবিত্র লগ্নে তোর দীক্ষা হবে। এই পবিত্র লগ্নটা অবশ্যই আমি জানি, কিন্তু এখানে উল্লেখ করিনি, কারণ এই পবিত্র লগ্ন সময়ক্ষণ দেখি আমি ক্রিয়াগুলো করি যেগুলোতে মানুষ সমস্যা মুক্ত হন, সেইগুলো গোপন থাকে, গুহ্যবিদ্যার অংশ। দীক্ষা গ্রহণ করার পর গুরুর নানা আদেশ ও যোগ ক্রিয়া এক রাত্রেই শ্যামাচরণ মহাশয় আয়ত্ত করেছিলেন। এই যে বললাম সময়, ঠিক উপযুক্ত সময় যদি দীক্ষা হয় তাহলে পারফেক্ট জিনিস আসবে, এবং উপযুক্ত সময় যদি ক্রিয়া হয় তাহলে শুভ ফল লাভ হবে। নবীন সাধক গুরু শক্তিতে উদ্দীপিত, তাই গুরুর কৃপায় একের পর এক লাভ করলেন অতীন্দ্রিয় যোগ বিভূতি। কিছুটা লাহিড়ী মহাশয়ের পূর্বজন্মের স্বীকৃতি ছিল, আর কিছুটা এই জন্মের প্রাপ্তি হলো। যোগীবর সেদিন শিষ্যকে স্নেহালিঙ্গন দিয়ে বলেন, বেটা তোমায় আর কিছুকাল সংসারশ্রমে বাস করতে হবে। মানব কল্যাণের জন্য যোগ সাধনার আবশ্যক, আর এ কাজে বিশিষ্ট আচার্য রূপে তোমার এক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সংসার ধর্মে থেকে উপযুক্ত পাত্র পেলে তাকে হঠযোগ ক্রিয়া শেখাতে হবে। যোগীবর বলেন, বেটা তোমার রানী খেতে থাকা আর চলবে না, পূর্বকার কর্মস্থলে ফিরে যেতে হবে। বিচ্ছেদের কথা শুনে শ্যামাচরণ লাহিড়ীর খুবই কষ্ট হলো, কারণ গুরুর সঙ্গে এই কটা দিন তো কাটিয়েছিলেন, এখন তো একটু সমস্যা হবে।
হবেই, কারণ গুরুকে ছেড়ে যেতে তার মন চাইছে না। মানুষ জন্মগ্রহণ করেন পিতামাতার আশীর্বাদে। পিতামাতার আশীর্বাদে মানুষ জন্মগ্রহণ করার পর মানুষের মতো মানুষ হতে পারেন প্রপার গুরু পেলে। অবশ্যই কোন ব্যক্তির প্রপার গুরু তার মাও হতে পারেন, তার বাবাও হতে পারেন, বা অন্য কোনো ব্যক্তি হতে পারেন, শিক্ষক হতে পারেন, বা শিক্ষিকা হতে পারেন, বা তার প্রতিবেশী হতে পারেন। যাকে আদর্শ নিয়ে ফলো আপ করতে হবে সেই হচ্ছে পরম ব্রহ্ম, সেই গুরু। যোগী বাবা বলেন, তুমি দুঃখ করো না শ্যামাচরণ, প্রয়োজন মতো যখন তুমি আমায় স্মরণ করবে তখনই আমার সাক্ষাৎ পাবে। একথা নিশ্চিত জেনে রেখো, গুরুর পদবন্দনা করে শিষ্য সর্বজ্ঞ সমস্ত শক্তি আয়ত্ত করতে পারবে। এইটা আশ্বস্ত হয়ে চোখের জল নিয়ে শ্যামাচরণ লাহিড়ী ওই গুহা ত্যাগ করলেন। এই হচ্ছে শ্যামাচরণ লাহিড়ী গুরুর কাছে পর্ব। আবার আগামী দিনে আমি পরের এপিসোডে আসবো, পর্ব 5-এ কি নিয়ে আপনাদের এই শ্যামাচরণ লাহিড়ীর আগামী দিন কি নিয়ে কাটবে এবং কি নিয়ে হবে, তিনি কিভাবে তার যোগ সাধনা নিজের জীবনকে তৈরি করলেন এবং শুরু করলেন। তার আগে কলার বন্ধুকে দেখে নিই। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? মেদিনীপুর থেকে সুমন হালদার। বলুন সুমন বাবু, কি জানতে চাইছেন? হ্যাঁ, দিদির বিষয়ে একটু জানতে চাই। দিদির নাম কি? সুমনা হালদার। সুমনা হালদার। আপনার নাম? সুমন হালদার। আচ্ছা, জন্ম তারিখ বলুন। জন্ম তারিখ হচ্ছে 13/1/2002। টাইম? টাইম হচ্ছে সকাল 10:30। জন্মস্থান? মেকেদাতে। এখানে যেটা দেখতে পাচ্ছি রবিবার আপনার দিদির জন্মবার সুমনার, তাই তো? হ্যাঁ। মীন লগ্ন এবং ধনু রাশি, মীন লগ্ন ধনু রাশি হওয়াতে খুব নরম মনের মেয়ে। আমি যেটা দেখতে পাচ্ছি ওর নরম স্বভাবের মেয়ে, অত্যন্ত নরম স্বভাব, কিন্তু মাঙ্গলিক দোষ থাকাতে মাথাটা মাঝে মধ্যে গরম হয়ে যায়। প্রশ্নটা ছিল বিয়ের ব্যাপারে। বিয়ের ব্যাপারে মাঙ্গলিক দোষ আছে, বিয়ে নিয়ে একটু সমস্যা হবে বাবা। বিয়ে হয়নি এতদিন, মানে আসছে ভেঙে যাচ্ছে। এখানে দেখো সমস্যা মূলত গ্রহগত কারণে সমস্যা রয়েছে। বর্তমান যে সময় একদম মঙ্গলের দশা এবং বুধের অন্তর্দশা চলছে, সুতরাং মঙ্গল হচ্ছে মাঙ্গলিক দশা অবস্থান করাতে বিয়ে যদি জোর জবরদস্তি হয় বিয়ে খারাপ হবে। এখানে মাঙ্গলিক দোষ, মীন লগ্নের ওপর মাঙ্গলিক অবস্থান করছে, মানে মঙ্গল জলরাশিতে। এখানে মাঙ্গলিক দোষে অনেকগুলো সমস্যা আসবে। এক হচ্ছে মাসিকের সমস্যা আসবে, 2 হচ্ছে সন্তান নিয়ে সমস্যা আসবে, 3 হচ্ছে স্বামীর সাথে বন্ডিংটা কমে যাবে, 4 হবে স্বামীর সাথে ফিজিক্যাল রিলেশন খারাপ হবে, 5 নম্বর হচ্ছে শ্বশুর বাড়ির লোকেদের সাথে অ্যাডজাস্টমেন্টে একটু সমস্যা আসবে, 3 ভাবে শনি বক্রী অবস্থা এবং 4 ভাবে বৃহস্পতি রাহু থাকাতে একটা গুরু চণ্ডাল দোষের সৃষ্টি হলো। ফলে শ্বশুর বাড়ির শাশুড়ি বা শ্বশুরের সাথে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা। এই মাঙ্গলিক দোষটা না কাটালে বিয়ে কিন্তু হবে না। মঙ্গলের মহাদশা চলছে, কিচ্ছু করার নেই। এর জন্য বাবা মেচেদায় যোগাযোগ করতে হবে। তো মেচেদা বা হাওড়াতে, হাওড়াতে আমাকে শুক্রবার পাবে। আর মেচেদায় দেখো টিভির ডেটটা রয়েছে, কত তারিখ মেচেদায় আছে। ঠিক আছে, যোগাযোগ করে নিও। জয় মা তারা। দর্শক বন্ধু, আমার প্রতি সপ্তাহে যে চেম্বার করে থাকে আমার নিজস্ব বাসগৃহ উত্তর কলকাতার শ্যামবাজার কলকাতা স্টেশন আরজিকর হসপিটালের সামনে, সেখানে মঙ্গল শনি রবিবার আমি বসি। আর প্রতি বুধবার দিন ব্যারাকপুরের চেম্বার রয়েছে, ব্যারাকপুর রেল স্টেশনের পাশে। আর প্রতি শুক্রবার রয়েছে হাওড়া ময়দানে, হাওড়া মেট্রো স্টেশন যেখানে হয়েছে সেখানে আমার চেম্বার রয়েছে। প্রতি শুক্রবার সেখানে থাকে। প্রতি মাসের অমাবস্যায় থাকি তারাপীঠে, প্রতি মাসের অমাবস্যায় তারাপীঠে এবং অমাবস্যার আগের দিন বর্ধমান, এবং মাসের একটি শনিবার দেখে মেচেদাতে আমার চেম্বার থাকে। দুটি মোবাইল নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার 9836955394 এবং 9836396305। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার আসবো শ্যামাচরণ লাহিড়ীর পরের অংশ নিয়ে আগামী দিন লাইভ অনুষ্ঠানে। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।